আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা মানে বাংলাদেশে দুইটা প্রফেশনের একত্রীকরণ বা একসাথে প্র্যাকটিস করা যায় কিনা এই ব্যাপারে আমরা একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছি হারমোনি ট্রাস্টের উদ্যোগে। তো সবার প্রথমে হারমোনি ট্রাস্টকে ধন্যবাদ, অমিতাভ দা, ফারিয়া রশিদ আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অসাধারণ আয়োজন করার জন্য। বেসিক্যালি আমি ফিজিওথেরাপিতে ভর্তি হয়েছি ইন্টারমিডিয়েট পাশ করার পরে, 2005-এ ইন্টার পাশ করার পরে। তো আমার ইয়োগাতে আসা হচ্ছে মেইনলি ফিজিওথেরাপি থেকে ইয়োগাতে আসছি। আর এশা আপু ফিজিওথেরাপি ইয়োগা দুইটাই প্র্যাকটিস করেন। উনি বেশি হচ্ছে ইয়োগার সাথে জড়িত, তারপরে ফিজিওথেরাপিতে আসছেন। আমাদের দুইজনের এবং আমরা দুইজনই একই সংগঠনের সাথে যুক্ত। এবং এশা আপু দীর্ঘদিন বিদেশে ছিলেন, ব্যাংককে এবং সিঙ্গাপুরে, ওইখানে ইয়োগা শিখেছেন। তারপরে বাংলাদেশে এসে ফিজিওথেরাপি কোর্স করেছেন। তো আমাদের দুইজনের অভিজ্ঞতাই আমরা মানে একটা বিন্দুতে এসে বলতে পারেন যে মিলিত হয়েছি। তো আমরা প্রথমে যেহেতু আমি ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন করেছি, তো ফিজিওথেরাপি নিয়েই আমি একটু ফোকাস করব প্রথমে। যে বাংলাদেশের এবং বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তার উপরে একটু বলতে চাই। আর হচ্ছে আমার প্রথমে হচ্ছে যে এই সিআরপি তে আমি যখন ভর্তি হলাম 2006-এ আমাদের এপ্রিল মাসে ক্লাস শুরু হলো ফার্স্ট ইয়ারের। তো আমাদের একটা সাবজেক্ট ছিল, যেমন হচ্ছে আমি প্রথমে ভর্তি হই হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে। তো এইটা যেহেতু মানুষ চিনত কম এবং আমার বাবা মাও বললো যে স্পিচ থেরাপি তো কেউ চিনে না, তো তুমি ফিজিওথেরাপিতে ভর্তি হও। তারপরে আমি ফিজিওথেরাপিতে আসলে এনরোল করি। তো সেই সময় ফিজিওথেরাপিও আসলে খুব কম মানুষ চিনতো, কিন্তু এখন অনেক মানুষ চেনে, জানে, এর গুরুত্বটা বোঝে। তো আমরা খুবই ভাগ্যবান যে আমি ফিজিওথেরাপিতে পড়ার সুযোগ পেয়েছি সিআরপির মতো একটা প্রতিষ্ঠানে। তো আজকে প্রেজেন্টেশনে হচ্ছে আমি ফিজিওথেরাপি পড়ার আগে আমি আসলে ডিপ্লোমা ফিজিওথেরাপিতে ভর্তি হয়েছিলাম ঢাকা একটা যে ইনস্টিটিউট আছে, হেলথ ইনস্টিটিউট, আইএসটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এটা হচ্ছে মহাখালীতে। তো এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট বের হওয়ার আগে। তারপরে আমার যখন ইন্টারমিডিয়েট রেজাল্ট বের হয়ে গেল, তখন আমি আসলে সিআরপি তে ভর্তি পরীক্ষা দিলাম এবং বিএসসি কোর্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তখন আমি ওখানে চলে গেলাম, ডিপ্লোমা করা হয় নাই, সরাসরি গ্রাজুয়েশন করেছি। তো আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি হচ্ছে যে আমি গত রাতে আসলে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, কিন্তু খুব আপডেটেড ইনফরমেশন সবগুলা হয়তো দিতে পারি নাই। আর আপনারা নেটে সার্চ করলে হয়তো আপডেটেড নিউজ পাবেন, কিন্তু আমার হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে ধারণা দেওয়া বাংলাদেশের হেলথ সিস্টেম, ফিজিওথেরাপি, যোগা সম্পর্কে এবং কিভাবে একত্রিত ভাবে কাজ করা যায়। আপু নেক্সট স্লাইডে যাইতে পারেন। আচ্ছা, তো এইটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট নিচ্ছি, একটা এনজিও, সিডিসি নাম। তো ওইখানে আসলে দেওয়া ছিল বাংলাদেশের পপুলেশন, আপনারা জানেন যে এখানে 16,62,00,000 দেওয়া আছে, কিন্তু হয়তো এটা এখন 17+ সরকারি ভাবে। আর পার ক্যাপিটা ইনকাম $2,100, কিন্তু এটা হয়তো এখন অনেক বেশি। তো আমাদের হচ্ছে যে মানুষ বাঁচে, যেমন আমাদের দেশের নারীরা বাঁচে 68 গড়ের আয়ু, আর ছেলেদের হচ্ছে 72। তো এইখানে যেটা আমাদের মানে গুরুত্বটা, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবার উন্নতি হয়েছে বিধায় মানুষ এখন দীর্ঘজীবী হয়। কিন্তু এখন সেই একই কারণে আমাদের ফিজিওথেরাপি এবং ইয়োগার গুরুত্বটা অনেক বেশি। যেহেতু মানুষ দীর্ঘদিন বাঁচে, সেহেতু মানুষ অনেক ডিজেনারেটিভ এবং এজ রিলেটেড অনেক সমস্যায় ভোগে। এবং এই মডার্ন আরবান লাইফস্টাইলের কারণে হচ্ছে যে নানা ধরনের নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যা বেশি। তো সেইখানে আমাদের একটা বড় ভূমিকা আছে, দায়িত্ব পালন করার সুযোগ আছে। এবং হচ্ছে যে আমি যদিও ব্যক্তিগতভাবে ফিজিওথেরাপি পড়তে গিয়েছিলাম যে ক্রিকেট বোর্ডে আমি ফিজিওথেরাপিস্ট হব বা স্পোর্টস ফিজিওথেরাপি নিয়ে কাজ করব,
কিন্তু আমি পড়াকালীন সময়ে এবং হচ্ছে পাশ করার পরে দেখলাম যে ফিজিওথেরাপির এত বিস্তৃত ফিল্ড আছে যে আমি স্পোর্টস ফিজিওথেরাপিতে আর আমার যাওয়া হয় নাই। মানে এই এত পেশেন্ট আছে ঘরে ঘরে, ইভেন আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তো সেই কারণে হচ্ছে যে আমি ভিন্নভাবেই কাজ করতে পারছি এবং খুব ব্যস্ততার সাথেই কাজ করতে পারছি। আসসালামু আলাইকুম, আদাব। আমার কিছু ফ্রেন্ড আছে, আমি জানি না ওরা এখন জয়েন করবে কিনা, তাও ওদেরকে গ্রিটিং করি। সাদিকা বুনজু। আচ্ছা, যেটা হচ্ছে আমার যেটা ইয়োগার জার্নিটা শুরু হয়েছে, এটা হচ্ছে মানে রিয়েল লাইফ থেকে, এক্সপিরিয়েন্স থেকে। আর আমি হচ্ছে ব্রিটিশ হাই কমিশনে জব করতাম, এন্ড আই ডিড স্টাডি ইন লিটারেচার বিফোর ডুইং যোগা এন্ড ফিজিওথেরাপি। আমি 2013-এ আমার একটা হেলথ ইস্যুস হয়, টিউমার হয়। তো আমি তখন ব্যাংককে ছিলাম। তো আমার টিউমারটা যখন দেখা হয় যে আমার বডিতে যখন ডিটেক্ট করা হয়, অলরেডি টার্নিং টু ক্যান্সার। হ্যাঁ, তো দ্যাট টাইম আই ওয়াজ ওয়ার্কিং ইন ব্রিটিশ হাই কমিশন, মাই লাইফ অলরেডি সেটেল দেয়ার। এন্ড আমি সবসময় খুব হেলথ কনসাস ছিলাম। হেলথ কনসাস মানে জাঙ্ক ফুড খেতাম না। আমাদের যেহেতু রিলিজিয়াস যেটা, তারপর ব্যালেন্স ডায়েট যেটা, হেলথ মানে খাবার, খেলাধুলা সবকিছুই মানে। তো আমার কাছে এটা খুব শকিং যে হাউ আই ক্যান বি অ্যাটাক বাই দিস। একটা কিন্তু প্রাইডনেস কাজ করতো যে আমি এত মেনটেন করেছি। আমার বাবা যেহেতু বাইরে ছিলেন, তো বাইরের একটা এনভায়রনমেন্ট ছিল বাসায়। তো এটা মানে বিশ্বাসই করিনি যে আমার এটা কিভাবে হলো আমার বডিতে। তারপর আমার যখন অপারেশনটা হলো, অপারেশন হওয়ার পর ডক্টর আমাকে কিছু এক্সারসাইজ দিলেন, হুইচ ওয়াজ ফিজিওথেরাপি। কারণ আমাদের যখন বাহিরে এটা খুব বেশি, যখন কোনো সার্জারি হয় বা কোনো রকম অপারেশন হয়, তখন সার্জন, নার্স, ফিজিওথেরাপিস্ট সবাই একটা মেডিকেল টিম গঠন করে কিন্তু তারা অপারেট করে। হ্যাঁ, তো আমাদের দেশে আনফরচুনেটলি ব্যাপারটা এমন, যতক্ষণ না আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, তার আগে তো ডক্টর, হসপিটাল মুখোমুখি চাই না। হ্যাঁ, তো যেখানে আমাদের অবস্থা খুব খারাপ না হলে আমরা হসপিটালে যাই না, সেখানে আমরা কোনো সার্জারির জন্য, অপারেশনের জন্য এমবিবিএস ডাক্তারের সাথে আবার ফিজিওথেরাপিস্টকে বিল দিয়ে অ্যাপয়েন্ট করব, এটা আসলে আমরা করতে চাই না। তো তখন আমার মানে জাস্ট আফটার টিউমার রিমুভের পরে আমাকে করতে হয়েছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির পর আমার একটা লেন্দি ট্রিটমেন্ট প্রসিডিউর ছিল। আই হ্যাড টু টেক কেমোথেরাপি এন্ড রেডিয়েশন। তো আজকে আমি যেভাবে হেসে কথাগুলো বলছি, আমি 2015-এ যখন বলতাম যে আই গট অ্যাটাক বাই ক্যান্সার, আই স্টার্ট ক্রাইং। কারণ আমার ডক্টর যখন বলেছে যে তোমার মাথার চুল থাকবে না, তোমার চুল পড়ে যাবে, বডি ব্ল্যাক হয়ে যাবে, অনেক রকম অ্যাডভার্স ইফেক্ট হয়। এক মেডিসিন আমাদের যেমন বাঁচিয়ে দেয়, লাইফ সেভ করে, মেডিসিনের অনেক অ্যাডভার্স ইফেক্টও আছে। হ্যাঁ, যেটা আমরা সাইড ইফেক্ট বলি, মেডিকেল টার্মে আমরা বলি অ্যাডভার্স ইফেক্ট। তো আমার যখন কেমোথেরাপি শেষ হয়ে যায়, রেডিয়েশন শেষ হয়ে যায়, তো এটা অনেক সময় লাগে মাথার চুল আসতে বা বডির অনেক হেলথ গেইন করে। আমি ওভারনাইট উইদিন 5 মান্থস মেডিসিন এফেক্টে 17 কেজি গেইন করেছি ফারিয়া। তো 17 কেজি গেইন করা হঠাৎ, মানে এগুলো হয় কি, আমরা যখন কিছু ব্যাপার মানে স্লোলি আমাদের লাইফে আসে, আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো হঠাৎ করে এলে কিন্তু এটা ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। তো তখন আমি যখন সিঙ্গাপুরে যাই 2015-এ, মানে কেমোথেরাপি শেষ, তখন আমার চুল যথেষ্ট অনেক ছোট। ওই ছবিগুলো আমি ডিলিট করে ফেলেছি, কারণ আমার মনে হয় যে ব্যাড মেমোরিজ গুলো রাখা উচিত না। তো তখন আমি এক ইন্ডিয়ান লেডির সাথে মিট করি। আমি হসপিটালে বসে আছি মাউন্ট এলিজাবেথে, উনিও বসে আছেন, অস্ট্রেলিয়ান সিটিজেন। তো অনেকক্ষণ যেহেতু বসে আছি, তো মানে কি আর করা, দুইজন লেডি, তো লেটস স্টার্ট টকিং। তারপর যখন কথা বললাম, তো তারপরে উনি বলল যে দেখো, আমি নিজেও এরকম একটা সার্জারিক্যাল কন্ডিশন ফেস করেছি, আর আমি যেহেতু অরিজিনালি চেন্নাই,
তো ওখানে কৃষ্ণমাচার্য মন্দিরাম একটা যোগা ইনস্টিটিউট আছে। তারা হচ্ছে কি কোনো অপারেশন বা ট্রিটমেন্ট হয়ে গেলে পোস্ট মেন্টাল হেলথ কন্ডিশন নিয়ে কাজ করে। ওদের মিউজিক থেরাপি আছে বা বিভিন্ন রকম মন্ত্রাস আছে। তো এটা হয় কি তোমার মেন্টালি যে একটা শক, সেই শকনেস থেকে বের হওয়ার জন্য ওই যোগার উপরে ওরা বেশি কাজ করে। তো তখন আমি ঢাকায় এসে ইন্ডিয়ান হাই কমিশনে যোগা শুরু করলাম, শুধু নিজে জানার জন্য। মানে তখন জানতাম না যোগা কি। মানে তখন আমার পারপাস ছিল আমার যে ওভার নাইট যে ওয়েটটা গেইন করেছি এটা রিডিউস করবো। হ্যাঁ, যখন আমি যোগা শুরু করলাম তখন মেডিটেশন হতো, যোগা তো ছিলই। and I found it's helpful with my body, মানে আমার বডির সাথে এটা খুব কমফোর্ট, এবং আমার ইচ্ছে করে যে আমি যাই, ক্লাসে যাই, যোগা করি। হ্যাঁ, তো তারপরে এইভাবে আমি শুধু শিখেছি, 2 বছর ইন্ডিয়ান হাই কমিশনে শিখেছি। কিন্তু আমাকে টিচার বলতেন যে এশা ইউ ডু ভেরি ওয়েল। তো আমি বলি যে নো আই গেইন ওয়েট। আমি ভেবেছি হি মেন্ট আসানা পশ্চার, বলছে নো, তুমি যখন করো আমি দেখেছি তুমি অনেক গ্র্যাটিটিউড নিয়ে করো, কোনো একটা আসানা যখন করো অনেক গ্র্যাটিটিউড নিয়ে করো, এবং মনে হচ্ছে যে ইউ আর ভেরি অ্যাটেন্টিভ ওয়েন ইউ আর ডুইং দিস। তো তখন আমি ভাবি নাই যে যোগা নিয়ে আমি অ্যাজ এ প্রফেশন ডিগ্রিগুলো নিব, কারণ মানে ফিজিওথেরাপি করেছি, আর তারপর আমি আমার ছিল যে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে আমি কাজ করব ডক্টরদের সাথে। Then I talked with the lady. She is one of the best person and doctor as well in cancer hospital. I must admit their name here, mention their name here. Professor Kambujaman Chaudhary and his Mrs. Dr. Firdaus Ara. তো ওনারা আমাকে বললো যে এসা এক কাজ করো, তুমি অ্যাজ এ ডক্টরদের সাথে ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারো, কিন্তু ভালো হয় তুমি যদি এটা নিয়ে মেডিকেলে কিছু পড়াশোনা করো, then you can actually take as a profession also. তখন আমি ফিজিওথেরাপি আবার নতুন করে পড়াশোনা শুরু করি। তো অ্যানাটমি দেখে তো আমার মাথার যত চুল ছিল যাও, কারণ হঠাৎ করে মনে হচ্ছে আমার রুমে কঙ্কাল থাকবে, ঘুম থেকে উঠেই দেখবো এই বোনের ছবি। কারণ হয় না, আমরা যখন মেন্টালি অনেক কিছু সেট হয়ে যায় আমাদের লাইফে, তো নতুন করে রিসিভ করা, একসেপ্ট করা মানে আমাদের জন্য ইন জেনারেল ইজ নট ইজি। এখন তো যোগা করে এত সফট হয়ে গেছে মন যে আই ক্যান টেক শেপ, মানে চেঞ্জ মাই শেপ যেখানে রাখা হোক না কেন। তো তারপরে হচ্ছে আমি আর্ট অফ লিভিং এর সাথে সিঙ্গাপুরে আমি আবার 15-এ সার্চ করি যে বাংলাদেশে কোথায় আছে যারা যোগা নিয়ে কাজ করে। দেন আই ফাউন্ড আর্ট অফ লিভিং। তারপর আমি আর্ট অফ লিভিং এর হ্যাপিনেস প্রোগ্রামটা করি, অনেক ভালো লাগে। তারপর ওটা শুধু শেখার জন্যই শেখা, নিজের জন্য করা। দেন আমি 2018-এ যখন আমরা সিঙ্গাপুরে গিয়েছি, আমার সাথে এক লেডি গুলশান ক্লাবে বসে আমরা বসে আছি যে কেন যাচ্ছ, আমি একজন টিচারকে ওখানে খুব মানে সে খুব ভালো করে ক্লাস নেয়, রিল্যাক্সেশন মেডিটেশন আমার খুব ভালো লাগে, শুধু এটার জন্য আমি যাচ্ছি। তখন সেই লেডি আমাকে বললো যে দেখো তোমার এত ভালো লাগে এই ব্যাপারটা যোগাটা, এবং তোমার এটা এত হেল্প করেছে তোমাকে, তো হোয়াই ডোন্ট ইউ শেয়ার দিস উইথ আদার্স। তো তখন আমি বলি আপু আমাদের দেশে যোগাতে মানে এমনও শুনতে হয়েছে, ফারিয়া আমাকে বলতো কি এত পড়াশোনা করেছে, ভালোই তো পড়াশোনা করেছে, তো এখন ব্যায়াম শিখায় কেন যোগাটা। হ্যাঁ, এটাও শুনেছি এবং খুব এডুকেটেড পার্সনদের কাছ থেকে শুনেছি যে ব্যায়াম শিখাচ্ছে মেয়ে। তো তখন সে বললো যে না, আমার ভাই কানাডা থাকে, ওখানে কিন্তু যোগাটা খুব ভালো হিলিং কাজ করে, তুমি দেখতে পারো। তো তারপরে হচ্ছে ওই বলে না সেলফ স্টাডি করো যেটা, তখন দেখলাম যে ফিজিওথেরাপিটা তো একটা পার্ট, লাইক একটা সার্টেন এজ এবং একটা সার্টেন টাইম যে আমরা নিচ্ছি, কিন্তু যোগার অনেক ইলাবোরেট, ওটা আমি শেয়ার করবো। জিপু ইজ হিয়ার, লেটস গো টু হিম। আচ্ছা, তাহলে হচ্ছে সরাসরি ওই নেক্সট ইয়েতে গেলেই হবে। হ্যাঁ, তো আমরা যেটা ওই আলাপ করছিলাম যে ওভারঅল হেলথ কন্ডিশন সিটিজেন অফ বাংলাদেশ, যদিও এটা অনেক আগের ডাটা,
2010-এর। তো এটা হচ্ছে যে ক্যান্সার আপনারা জানেন 13%, রেসপিরেটরি ইনফেকশন 7%, সিওপিডি 3 নাম্বার যে ডিজিজটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ 7%। তো এইটা নিয়ে আমি বিশেষভাবে একটু বলতে চাই, যদিও এখানে বাংলাদেশের হেলথ কন্ডিশন দেওয়া আছে সিটিজেনদের, কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্ট হিসেবে এবং ইয়োগা টিচার হিসেবে, ইয়োগা থেরাপিস্ট হিসেবে এই কন্ডিশন গুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ক্যান্সার, যেমন 13% ক্যান্সার। তো আমি ক্যান্সার হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে এবং আমার পিজি হসপিটালের আমি একটা প্রজেক্টে চাকরি করতাম। ওইটা ছিল হচ্ছে পেলিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট। ওইখানে যারা মৃত্যু পথযাত্রী পেশেন্ট তাদের ফিজিওথেরাপি আমাকে করতে হতো। তো ক্যান্সার ইজ এ বিগ ইস্যু। তো এইখানে হচ্ছে যে ফিজিওথেরাপি একটা বড় রোল প্লে করতে পারে, ইয়োগা একটা বড় রোল প্লে করতে পারে। এরপরে হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন বা 3 নম্বরে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এই সিওপিডির একটা বড় ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ফিজিওথেরাপির একটা অংশ আছে, এটাকে আমরা বলি হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি বা কার্ডিওভাস্কুলার ফিজিওথেরাপি। পৃথিবীর সবচাইতে দামি ফিজিওথেরাপিস্ট, সবচাইতে বেশি ইনকাম করে যে ফিজিওথেরাপিস্টরা, তারা হচ্ছে এই চেস্ট ফিজিওথেরাপিস্টরা। এরা আইসিইউতে কাজ করে বা ক্রিটিক্যাল কন্ডিশনে কাজ করে। কিন্তু আমাদের ফিজিওথেরাপিতে আমরা নানা রকমের ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো আমরা শিখেছি। কিছু 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 মেশিনারিজ আছে, যেমন স্পাইরোমিটার। ওই যে দেখবেন যে আপনার বল ইয়ে টানে, মানে বলগুলো উপরে উঠে যায়, এক ধরনের পাইপ আছে, একটা মেশিন, যেটা টানলে আমাদের লাং ভলিউম বাড়ানো যায়। তো এইটা আমরা ব্যবহার করি। পিক ফ্লোমিটার, এটা আরেকটা মেশিন। কিন্তু আমার ব্রিদিং এক্সারসাইজের উপরে সবচেয়ে ভালো ধারণা আমি পেয়েছি যখন আমি ইয়োগার কোর্স গুলা করেছি। আর্ট অফ লিভিং এর কোর্স করলাম, হ্যাপিনেস প্রোগ্রাম, ওখানে সুদর্শন ক্রিয়া শিখলাম বা ভস্ত্রিকা প্রাণায়াম শিখলাম বা 3 স্টেজ প্রাণায়াম যখন শিখলাম, তখন আমার একটা প্র্যাকটিক্যালি আমি এত ভালো ফিল করলাম নিজেও। কারণ আমার সারা জীবন ঠান্ডার সমস্যা ছিল, তখন আমি এই যে ইয়োগার কোর্স করার পরে আমার এখন আর এই ঠান্ডার প্রবলেমটা হয় না। তো ফিজিওথেরাপিতে পজিশনিং আছে বিভিন্ন রকমের, বিভিন্ন রকম ভাবে আমরা পেশেন্টদেরকে পজিশনিং করাই এবং হচ্ছে তাদেরকে যার যদি বুকে কফ জমা থাকে সেটা বের করার কিছু টেকনিক আছে ফিজিওথেরাপি, সেগুলো আমরা করি। কিন্তু আমার ধারণাই ছিল না যে ইয়োগাতে এত ধরনের ব্রিদিং এক্সারসাইজ আছে, প্রাণায়াম আছে এবং এগুলা এত ইফেক্টিভ এবং আমাদের শরীর মনের যে টেনশন স্ট্রেস এইটা বের করতেও হেল্প করে। তো আমার ফিজিওথেরাপিস্ট হিসেবে ওই টেকনিক গুলো আমার কাজে লেগেছে। আমার পেশেন্টদেরকে আমি কিছু কিছু তখন ইয়োগা থেকে যে প্রাণায়াম গুলা শিখছি এইগুলাও আমি কিছু কিছু তখন আমি দিতাম, দেখতাম যে ওই পেশেন্টরা তাড়াতাড়ি ভালো হয়ে যেত। এরপরে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। তো আপনারা জানেন যে হার্ট ডিজিজ একটা বড় ফ্যাক্টর, যদিও 6% ডাটা 2010 সালের। কিন্তু এই যে হার্টের যে ফিটনেস, কার্ডিওভাস্কুলার ফিটনেস, এইটা আমরা অ্যারোবিক্স করাইতে হয়, অ্যানারোবিক্স এক্সারসাইজ করাইতে হয় এবং আমাদের সাবজেক্ট ছিল কার্ডিও ভাস্কুলার যে ফিজিওথেরাপি, মানে ফিজিওথেরাপি ইন কার্ডিওপালমোনারি ডিজিজেস, বা এইরকম আমরা জেনারেল মানে মেডিকেলে যে আপনার হার্ট নিয়ে পড়ায় এই সাবজেক্টও পড়তে হয়েছে এবং এই ডিজিজে ফিজিওথেরাপি কিভাবে অ্যাপ্লাই হয় সেটাও আমাদের পড়তে হয়েছে। তো তখন আমি কোরিলেট করতে পারলাম, যেহেতু আমি ইয়োগাও শেখা শুরু করেছি ওই ফিজিওথেরাপি পড়াকালীন সময়। তখন আমি দেখলাম যে আমরা খুবই মেডিকেলি বা সাইন্টিফিক্যালি যা শিখছি ফিজিওথেরাপিতে, এর অনেক কিছু বা এর চেয়ে অনেক বেশি কিছু ইয়োগাতে আছে। তো এইটা হচ্ছে যে এই জন্য এই ডিজিজ গুলো আমরা কি করতে পারি, আমরা একসাথে মানে ডিল করতে পারি ফিজিওথেরাপি দিয়ে এবং ইয়োগা দিয়ে। এরপরে আসেন স্ট্রোক। স্ট্রোক 5% মানুষের স্ট্রোক হচ্ছে, যদিও লেখা আছে অনেক পুরনো। তো আমরা সিআরপি তে সবচেয়ে বেশি পেশেন্ট, শুধু ভর্তি পেশেন্ট হইতো স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টরা, আর প্রচুর পেশেন্ট আসে হচ্ছে স্ট্রোক পেশেন্ট। এবং আপনারা জানেন যে স্ট্রোকের একটা বড় কারণ হচ্ছে টেনশন, স্ট্রেস, এবং হচ্ছে একটা গবেষণায় দেখা গেছে যে
এই চায়নাতে এবং আমেরিকাতে স্ট্রোক কম্পেয়ার করা হয়েছে। চায়নার ফুড এবং আমেরিকাতে ফুড হ্যাবিট খারাপ, ফাস্ট ফুড খাচ্ছে, তেল খাচ্ছে, স্ট্রোক প্রচুর করছে। প্রথম ভাবা হতো যে মানে এই বাজে খাবার খাওয়ার কারণে আমেরিকানরা এত বেশি স্ট্রোক করছে, কিন্তু পরে দেখলো যে চাইনিজরাও প্রচুর স্ট্রোক করছে। তো তখন দেখলো যে চাইনিজদের খাদ্যাভ্যাস ভালো, কিন্তু চাইনিজরা প্রচুর ওয়ার্কলোড, প্রচুর স্ট্রেস। তো এই স্ট্রেস কমানোর জন্য হচ্ছে যে ফিজিওথেরাপির ভূমিকা আছে, ইয়োগার অনেক বেশি ভূমিকা আছে। তো এই জন্য হচ্ছে যে আমরা একসাথে কাজ করতে পারি, বা একজন পেশেন্টকে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে কাজ করতে পারি। আর সিআরপি তে গিয়ে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম। এই জিনিসগুলোতে আমরা পরেও আসবো, কিন্তু বাংলাদেশে এই রেফারিং সিস্টেমটা খুব বেশি সুবিধার না, খুব বেশি ভালো না। এক ডাক্তার একটা রুগীকে আটকায় রাখতে চায় বছরের পর বছর, তাকে মানে বিজনেস করতে চায় বা তার কাছ থেকে ক্লায়েন্টকে ছুটাতে দিতে চায় না। কিন্তু একটা পেশেন্ট খুব দ্রুত ভালো হতে পারে যদি এই পেশেন্টকে আমরা সাথে সাথে রেফার করতে পারি, তার এক্স্যাক্টলি যে সার্ভিস বা ট্রিটমেন্টটা লাগবে সেইটাকে যদি আমরা ইনশিওর করতে পারি। তো আমরা সিআরপি তে গিয়ে যেহেতু আমরা ওইখানে ফিজিওথেরাপিস্ট, এমবিবিএস ডাক্তার, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সব ধরনের মানে নার্স, সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজিস্ট, কাউন্সিলর আমরা একসাথে কাজ করি এবং যার যার দায়িত্ব শেষে পালন করি। তো এই কারণে আমি ভাগ্যবান যে আমি একদম জীবনের শুরু থেকেই মাল্টিডিসিপ্লিনারি টিমে কাজ করার সুযোগ পেয়েছি। যদিও সেইখানে ইয়োগা এখনো নাই, কিন্তু সেইখানে ইন্ট্রোডিউস করা সম্ভব। বা বাংলাদেশের বহু হেলথ সেক্টরে এবং হচ্ছে যে বহু অর্গানাইজেশন যারা হেলথ নিয়ে কাজ করে, বহু হসপিটালে, বহু ক্লিনিকে এই যোগ ব্যায়ামকে ইনক্লুড করা যায় এই মাল্টিডিসিপ্লিনারি টিমে, এবং সেটা দরকার, পেশেন্টদের জন্য দরকার। তারপরে আসেন হচ্ছে প্রিনেটাল প্রিটার্ম বার্থ কমপ্লিকেশন। আমাদের ওইখানে হচ্ছে যে এই পেডিয়াট্রিক্স একটা ডিপার্টমেন্ট ছিল সিআরপি তে, যেখানে বাচ্চারা নানা রকমের নিউরোলজিক্যাল নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যেমন হচ্ছে সেরিব্রাল পালসি বা হচ্ছে যে আপনার ইয়ে অটিস্টিক বাচ্চা, এরা আসতো, আমরা ট্রিটমেন্ট দিতাম। অনেকেই অনেক দেরি করে আসতো। তো এইখানে আমরা ভর্তি হওয়ার পরে দেখলাম যে ফিজিওথেরাপিস্ট একটা সাবজেক্ট আছে, এটার নাম হচ্ছে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। তো পরে আমি যখন ইয়োগা সম্পর্কে জানতে পারলাম যে ইয়োগা, এবং একটা বইও আমি পেয়েছিলাম বা পড়েছি, সেটা হচ্ছে আমাদের একজন ইয়োগা টিচার আসছিলেন সাউথ কোরিয়া থেকে, ওনার নাম ছিল মুকুল বসু। উনি বেশ কিছু বই জয়দাকে দিয়েছিলেন, তার ভিতরে একটা বই ছিল ইয়োগা ইন প্রেগনেন্সি। তো আমি এই যে যে কোরিলেট করতে পারলাম যে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি বা রিপ্রোডাক্টিভ ফিজিওথেরাপি, এইখানে ইয়োগা অনেক আগে থেকে এইটাকে মানে ফোকাস করেছে বা এখানে ভূমিকা আছে, ভূমিকা পালন করছে। এবং আমার একটা সুযোগ হয়েছিল এই ফিজিওথেরাপির স্টুডেন্ট থাকা অবস্থাতেই প্রিনেটাল এডুকেশনের উপরে ট্রেনিং নেওয়ার। তো সেইখানে আমার যে টিচার ছিলেন সেইটা উনি বলেছিলেন যে একজন ফরাসি গাইনোকোলজিস্ট ইন্ডিয়াতে এসে দেখলেন যে গর্ভাবস্থায় একজন নারী, তার 7 মাস বা 8 মাস এরকম বয়স, সে হেড স্ট্যান্ড করতেছে, মানে তালগাছ হচ্ছে। তো ওইটা দেখে তার তো মাথা খারাপ যে কিভাবে এটা সম্ভব, এবং হচ্ছে যে এই মহিলার পরে উনি দেখলেন যে নর্মাল ডেলিভারি হয়েছে। তো এই গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি এবং হচ্ছে এই মানে গাইনোকোলজিক্যাল ইয়োগার একটা বিশাল বড় ভূমিকা আছে এই নর্মাল ডেলিভারি হতে, এই চাইল্ডের সঠিক ডেভেলপমেন্টের জন্য গর্ভাবস্থায়, যেটাকে আমরা প্রিনেটাল এডুকেশন বলতেছি, এবং হচ্ছে যে বাচ্চা গর্ভে আসার আগে বাবা মা কি প্রস্তুতি নিবে, সেইখানে ইয়োগার ভূমিকা আছে। বা যারা মানে ছেলে মেয়ে হইতে এখন অনেকের প্রবলেম হয়, এই যে যে রিপ্রোডাক্টিভ ফিটনেস, সেইখানে যেমন ফিজিওথেরাপির ভূমিকা আছে, সেইখানে যোগ ব্যায়ামের একটা বিশাল বড় ভূমিকা আছে। তো এইটা দায়িত্ব আমাদের ফিজিওথেরাপিস্টদেরও এবং ইয়োগা থেরাপিস্টদেরও জনগণকে জানানো, মানুষকে জানানো, সরকারকে জানানো, অথরিটিকে জানানো। এরপরে হচ্ছে টিউবারকুলোসিস, যক্ষা,
আপনারা জানেন যে যক্ষ্মা যদিও এখন কমে গেছে, সরকারের উদ্যোগ, আন্তর্জাতিক অনেক উদ্যোগ, কিন্তু আমি একটা আপনাদের খুবই এক্সক্লুসিভ তথ্য দিই। যেমন আমার এক ধর্মীয় গুরু ভাই এবং হচ্ছে উনি মানে আমার এক জ্যাঠা মশাই, ওনার টিবি হয়েছিল অনেক আগে। তো উনি তখন এই ধরনের অ্যান্টিবায়োটিক এত সহজলভ্য ছিল না, এই ট্রিটমেন্ট সহজলভ্য ছিল না। উনি ভালো হয়েছিল যোগ ব্যায়ামের কিছু মুদ্রা, বিশেষ কিছু মুদ্রা করে। কিন্তু এই যে যে মুদ্রা হওয়া যায়, যোগা করে যে যক্ষা ভালো হওয়া যায়, এটা আমি কোনোদিনও জানতাম না। আমি ওনার সাথে দেখা হওয়ার কারণে আমি জানতে পেরেছি যে উনি ওই বিশেষ কিছু প্রাণায়াম এবং বিশেষ কিছু মুদ্রা, বিশেষ কিছু যোগব্যায়াম করে উনি যক্ষা থেকে কিউর হয়েছিলেন। তো এটা অনেকের কাছে অবিশ্বাস্য যে এটা হইতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। উনি এখনো বেঁচে আছেন, উনি গোপালগঞ্জে থাকেন। তো এই এই কারণে আমরা টিউবারকুলোসিসের হয়তো মেডিকেশন নিয়ে কাজ করি না, কিন্তু টিউবারকুলোসিসের যদি কোনো টিবি পেশেন্টের যদি লাং এর কোনো প্রবলেম হয়, মানে লাং ভলিউম কমে যায়, অথবা তার কোনো রেসপিরেটরি প্রবলেম হয়, অথবা তার পেইন হয়, সেইখানে আমরা ফিজিওথেরাপিস্টরা কাজ করতে পারি। ইভেন আমাদের একটা প্লেসমেন্ট হয়েছিল হচ্ছে যক্ষ্মা হসপিটাল, মহাখালীতে একটা যক্ষ্মা হাসপাতাল আছে, এবং ওইখানে আমরা 1 মাস প্লেসমেন্ট করেছি। এবং ওদের যে এই যে কার্ডিওভাস্কুলার প্রবলেম, শর্ট মানে ব্রিদিং প্রবলেম, সেইখানে আমাদের ভূমিকা আছে। এবং কফ জমা হয়ে যায় বুকের ভিতরে, সেইটা কিভাবে সহজে বের হইতে পারে, সেইখানে আমাদের ভূমিকা আছে। এবং ওষুধ খেয়ে যে কমপ্লিকেশন হয় নানা ধরনের, সেই কমপ্লিকেশন কমানোর ক্ষেত্রেও ফিজিওথেরাপির ভূমিকা আছে। কিন্তু তখন আমি অত ভালোভাবে জানতাম না যে এখানে ইয়োগাও একটা বিরাট রোল প্লে করতে পারে। তো এরপরে আসেন ডায়াবেটিস। ডায়াবেটিস তো এখন এই যে আমাদের জাহাঙ্গীর স্যারের কারণে আমরা জানতে পারি যে উনি এখন বলতেছেন যে লাইফস্টাইল চেঞ্জ করলে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব। কিন্তু আমি যখনই ইয়োগা শিখলাম বা শেখা শুরু করলাম, তখন থেকেই আমরা জানি, আরো 10 বছর আগে থেকে, যে এটা রিভার্স করা সম্ভব, এটা ভালো করা সম্ভব। ডাক্তারদের বা ওষুধ কোম্পানি বা ইনসুলিন কোম্পানির একটা বিজনেস আছে, এটা একটা ক্যাপিটালিস্ট বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা বিরাট সিন্ডিকেট আছে, যে কারণে ডায়াবেটিসকে এইভাবে মানে সংজ্ঞায়িত করা হয় যে ডায়াবেটিস কোনোদিন ভালো হওয়া সম্ভব না, সারা জীবন ওষুধ খেতে হবে, বা প্রেশারের ক্ষেত্রে এরকম বলা হয়। তো এইটা মানে যেহেতু ফিজিওথেরাপির সাথে ইয়োগার একটা বড় মিল হচ্ছে যে ফিজিওথেরাপিস্টরাও সাধারণত ড্রাগস ব্যবহার করে না। ক্ষেত্র বিশেষে হয়তো খুবই মানে কন্ডিশন ওয়াইজ অল্প কিছু ড্রাগ ব্যবহার করে, কিন্তু সাধারণত ড্রাগ ব্যবহার করে না, খুব কম। ইয়োগাতেও নরমালি কোনো কেমিক্যাল ড্রাগ তো ব্যবহার করা হয়ই না, আয়ুর্বেদ যদিও ইয়োগার একটা বড় অংশ। তো এইখানেও আমাদের বাংলাদেশে প্রতি ঘরে ঘরে, বিশেষ করে শহরের মানুষদের ডায়াবেটিস, সেখানে আমরা ভূমিকা রাখতে পারি। তো এইটা ছিল আসলে, আমি এই প্রথমেই বলে ফেললাম ফিজিওথেরাপি এবং ইয়োগার ভূমিকাটা, কারণ হচ্ছে যাতে সুবিধা হয় আমাদের সবারই, ফিজিওথেরাপিস্ট এবং হচ্ছে ইয়োগা থেরাপিস্ট বোথ। আপু পরের স্লাইডে যেতে পারেন। পারি আপু, নেক্সট স্লাইড। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা ওই যে এক্সিস্টিং লিমিটেশন অফ ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম ইন বাংলাদেশ, আপনারা জানেন যে কি পরিমাণ সীমাবদ্ধতা আছে বাংলাদেশে। সেটা হচ্ছে যে এখানে আমাদের 10,000 মানুষের জন্য 3 জন গ্রাজুয়েট ফিজিশিয়ান আছে, 10,000 মানুষের জন্য 1 জন নার্স আছে। তারপরে হচ্ছে যে আপনার এইরকম হচ্ছে অবস্থা। তো এটা কোনোভাবেই হেলথ কেয়ার সার্ভিসটা জনগণের দোরগোড়ায় এই এক্সিস্টিং হেলথ সিস্টেম দিয়ে দেওয়া সম্ভব না। তো এখানে অনেক বেশি মানুষকে ইনক্লুড করা দরকার। তো এইখানে যেমন ফিজিওথেরাপিস্টের সংখ্যাও বাংলাদেশে খুব কম, বা অন্যান্য হেলথ প্রফেশনালদের সংখ্যাও খুব কম। তো এইখানে মানে সরকার, জনগণ, অর্গানাইজেশন, আমরা যদি উদ্যোগ নেয়, সেইখানে ইয়োগা থেরাপিস্টরাও একটা বড় ভূমিকা পালন করতে পারে। ফিজিওথেরাপিস্টরাও এখনো পুরোপুরি এস্টাবলিশ না, কিন্তু যারা ইয়োগা প্র্যাকটিস করে তাদের চেয়ে অনেক বেশি এস্টাবলিশড আজকে বাংলাদেশে ফিজিওথেরাপিস্টরা। তো সেইটাও একটা
শেখার ব্যাপার, জানার ব্যাপার যে কিভাবে আমরা ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছি। এই যে প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে এইখানে যে স্বাস্থ্য সেবার এত মানে আমাদের অবস্থা এত খারাপ, বিদেশে যেতে হয়, ইন্ডিয়ায় যেতে হয় বা অন্যান্য দেশে যেতে হয় আমাদের চিকিৎসা সেবা নিতে। সেখানে যদি আমরা এই ধরনের স্বল্প মূল্যের চিকিৎসা, যেমন ফিজিওথেরাপিতে ওষুধ লাগে না, টেস্ট কম লাগে, ইয়োগাতেও একটা মিল যে নরমালি ওই রকম ওষুধ লাগে না বা খুব বেশি মানে এই যে প্যাথোলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্ট করে অনেক টাকা পয়সা খরচ করতে হয় না। তো এটা একটা জনগণের জন্য খুবই টাকা বাঁচতে পারে এবং একটা বিরাট স্বাস্থ্যসেবায় একটা বড় ভূমিকা রাখতে পারে। তো আমরা হচ্ছে যে এইগুলা তো ডাটা আছে ওয়ার্ল্ড ব্যাংকের 2009 সালের ডাটা। তো আমি পরের স্লাইডে যেতে চাই। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের কি অবস্থা এবং কোভিড এর কারণে আরো মানে পরিস্থিতি যে আসলেই কতটা নাজুক সেটা আপনারা ধারণা পেয়েছেন। এবার আমি বলতে চাই যে ফিজিওথেরাপি ইন বাংলাদেশ। বাংলাদেশে ফিজিওথেরাপির অবস্থাটা কি বা আমরা কিভাবে চলতেছে আমাদের সেক্টরটা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় এটা যদিও আগের ডাটা, প্রায় 1500 গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে বাংলাদেশে, 1500 থেকে 2000 মিনিমাম। আর এইটা শুরু হয়েছিল গ্রাজুয়েশনটা 1994 সালে আমাদের যে এখন পঙ্গু হসপিটাল বা নিটোর এইখানে সরকারিভাবে চালু হয়েছিল। আর 73 সালে প্রথম একটা শর্ট কোর্স চালু হয়। তারপরে 74 সালে গ্রাজুয়েশন হয়, কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আবার ওইটা বন্ধ হয়। এবং বেসিক্যালি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য বা পুনর্বাসনের জন্য হচ্ছে ফিজিওথেরাপিটা চালু হয়েছিল। তারপরে এটা আরো অনেকগুলা প্রতিষ্ঠান, যেমন এই পঙ্গু হসপিটাল বা নিটোর ছাড়াও আমাদের বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট, যেটা সিআরপির একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং হচ্ছে পিপলস ইউনিভার্সিটি, গণ ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিকেল কলেজ যেটা ধানমন্ডিতে, এইখানে ফিজিওথেরাপি কোর্সটা অনেকদিন চলেছিল। এছাড়াও আপনার স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, এটা স্টেট ইউনিভার্সিটির একটা প্রতিষ্ঠান। আর ঢাকা আইএসটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, রাজশাহী আইএসটি এবং সাইক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি গ্রাজুয়েশন কোর্স এখন চালু আছে। এছাড়াও অনেকগুলা ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে যেখানে ডিপ্লোমা পড়ানো হয় কারিগরি বোর্ডের আন্ডারে এবং ডিজি হেলথের আন্ডারে। আর আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা আমাদের এই ফিজিওথেরাপিস্টদেরকে কন্ট্রোল করে। এইটা শেখার ব্যাপার বা জানার ব্যাপার হচ্ছে আমাদের ইয়োগারও বিভিন্ন অর্গানাইজেশন তৈরি হচ্ছে, যেমন হারমোনি ট্রাস্ট ইয়োগা নিয়ে কাজ করে, এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান, নন প্রফিট প্রতিষ্ঠান। বা বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন আছে, বা ফেসবুক কেন্দ্রিক অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হবে। আমাদের যেমন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন একদম রিকগনাইজড অর্গানাইজেশন, এরকম ইয়োগারও প্রতিষ্ঠান আমরা আশা করি তৈরি হবে, যারা ইয়োগা থেরাপিস্টদেরকে বা ইয়োগা প্র্যাকটিশনারদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদের অধিকার সুরক্ষা করবে। এবং আমাদের এই ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনটা হচ্ছে ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপিস্ট, যদিও এটার এখনকার বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি। এইটা 2006 সালে এটার সদস্য হয়। 2007 সালে হচ্ছে যে আমরা ইয়েতে কানাডাতে পার্টিসিপেট করে আমাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং পূর্ণাঙ্গ সদস্য পদ পায়। তো এই কারণে আমাদের বহু ফিজিওথেরাপিস্ট বাংলাদেশ থেকে এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপির সদস্য হওয়ার কারণে দেশের বাইরে গিয়েও প্র্যাকটিস করতে পারছে বা সহজ হচ্ছে, রেজিস্ট্রেশন পেতে, লাইসেন্স পেতে অনেক সুবিধা হচ্ছে। এবং বাংলাদেশের বহু ট্রেনিং আয়োজন করতে ফিজিওথেরাপি রিলেটেড ওয়ার্ল্ড ফিজিওথেরাপি, যেটার আগের নাম ছিল ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপিস্ট, এইটা হেল্প করতেছে। তো এখন আমাদের বাংলাদেশের যে ইয়োগা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন গুলাও এক সময় ওয়ার্ল্ডের যে নাম করা বহু বড় বড় ইয়ে আছে, ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন আছে, সেইটার অ্যাফিলিয়েটেড হবে, সদস্য হবে। ব্যক্তিগতভাবে অনেকেই, যেমন আমাদের
হারমোনি ট্রাস্টেরও যারা সদস্য বা যুক্ত বা ইয়োগা টিচার্স অফ বাংলাদেশ গ্রুপের সাথে যুক্ত বেশ কয়েকজন, যেমন অলরেডি ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশনের সদস্য। তো এইরকম ভবিষ্যতে আমরা ফিজিওথেরাপিস্টরাও যেমন এই এস্টাবলিশ হয়ে কিছুটা এস্টাবলিশ হয়েছি আন্তর্জাতিকভাবে, এবং ইন্ডিয়ার দেখবেন কিছু কিছু প্রতিষ্ঠান যেমন ওই যে শ্রী শ্রী স্কুল অফ ইয়োগা, ওদের যে টিচার্স ট্রেনিংটা ওইটা হচ্ছে আমেরিকান ইয়োগা অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড। তো আমরাও নিশ্চয়ই বাংলাদেশি ইয়োগা টিচাররা এবং হচ্ছে এইরকম হচ্ছে যে আমেরিকান ইউরোপিয়ান যেসব ইয়োগা অর্গানাইজেশন আছে সেই সবের সদস্য হতে পারবো বা অ্যাফিলিয়েশন পাবো। তো আমাদের হচ্ছে এই বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনটা আবার হচ্ছে একটা আইন হয়েছে 2018 সালে, এটার নাম হচ্ছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট। এটা সংসদে পাশ হয়েছে। আমরা এই রিহ্যাবিলিটেশন কাউন্সিলের অংশ, আমরা ফিজিওথেরাপি সহ এইখানে আরো অনেকগুলা প্রফেশন আছে, যেমন অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রস্থেটিক্স এন্ড অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে সাইকোলজিস্ট, এইরকম বেশ কয়েকটা প্রফেশন এই কাউন্সিলের আমাদের রেমুনারেশন কি হবে, আমাদের বেতন ভাতা কি হবে, আমাদের প্রফেশনাল গাইডলাইন কি হবে, এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে সেটা পরিচালিত হবে। তো এইরকম একটা আইন ভবিষ্যতে হয়তো ইয়োগা থেরাপিস্টদের জন্য হবে, সংসদে পাশ হবে, যে আইনের বলে যেমন ইন্ডিয়াতে যেমন আয়ুষ মিনিস্ট্রি আছে, আমাদের এখানেও নিশ্চয়ই এই ধরনের প্রতিষ্ঠান এক সময় তৈরি হবে, যেটা আমাদের ইয়োগা থেরাপিস্টদের, ইয়োগা টিচারদেরকে আইনি সুরক্ষা দিবে। নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমি হচ্ছে দ্য রাইজ ইন দ্য পপুলারিটি অফ ইয়োগা, এটা মনে হয় ইংরেজি, আমার লেখা ভুল হইতে পারে। সেটা হচ্ছে যে আমি ডেইলি স্টারে এই লেখাটা আসছে সাজিয়া ওমরের। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে গুলশান বনানী এরিয়াতে সাজিয়া ওমর নামে একজন ইয়োগা টিচার আছেন, উনি খুব বিখ্যাত, উনি নিয়মিত ডেইলি স্টারে লেখেন এবং আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়েছে। তো ওনার একটা লেখা, এটাই আমি আসলে কপি পেস্ট করেছি, যে বাংলাদেশে ইয়োগা টিচার এবং প্রাইভেট অনেক ইয়োগা সেন্টার দিন দিন তৈরি হচ্ছে, এবং এটা অনেক আগের লেখা। তো যেহেতু ইয়োগা অনেক পপুলার হচ্ছে, তো আমাদের এইখানে এখন দায়িত্ব বেড়ে যাচ্ছে। এইখানে আমাদের প্রফেশনের, আমাদের ডিগনিটি, আমাদের রেমুনারেশন, আমাদের পলিসি, সেইগুলা কিভাবে চলবে, এখানে আমাদের ভূমিকা পালন করতে হবে। যেহেতু এটা দিন দিন এটা সংখ্যা বাড়তেছে আমাদের টিচারদের, যেমন আমরা ফিজিওথেরাপিস্টরা এখানে নানা ধরনের ক্যাটাগরি আছে, যারা সিনিয়র ফিজিওথেরাপিস্ট, যারা গ্রাজুয়েট বা যারা ডিপ্লোমা বা যারা অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট, তাদের রোল কি, তাদের রেমুনারেশন কি, তারা কিভাবে কাজ করবে, তাদের প্রফেশনাল ডিগনিটি কি হবে, এই সব কিছু তৈরি করতে আমাদের যে অভিজ্ঞতা, ফিজিওথেরাপিস্টদের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা হয়তো ইয়োগা থেরাপিস্টদের, ইয়োগা টিচারদের কাজে লাগবে। তো আপনারা জানেন যে ইন্ডিয়ান এম্বাসির যে উদ্যোগ আছে ইয়োগার জন্য, বা আমাদের স্টেডিয়ামে যেভাবে এখন পালন করা হচ্ছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত ঢল নামে স্টেডিয়ামে যে ওই যে ইয়োগা দিবসে, সেটা একটা বিরাট পরিবর্তন বাংলাদেশের মানে পার্সপেক্টিভে চিন্তা করলে, এবং আরো 5 বছর পর, আরো 10 বছর পরে এইটা কোথায় গিয়ে পৌঁছাবে। যেমন ফিজিওথেরাপি, আমি যখন 2005-06 ভর্তি হয়েছি তখন কি অবস্থা ছিল, এবং এখন আমি যখন চিন্তা করি যে আজকে ডিমান্ডটা কোথায় গিয়ে পৌঁছাইছে, এবং আরো 5 বছর পর, আরো 10 বছর পরে এইটা কোথায় গিয়ে পৌঁছাবে, এবং প্রতিনিয়ত আমাদের এই আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আমরা যে এই মডার্ন আরবান সোসাইটিতে আমরা কিভাবে ওয়ার্ল্ড ক্লাস বা ইন্টারন্যাশনাল সার্ভিস দিতে পারি এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করতে পারি, সেইখানে আমাদের ফিজিওথেরাপিস্টদের যে ভূমিকা আছে, ইয়োগা থেরাপিস্টদেরও একই রকম ভূমিকা থাকতে পারে, এবং সেইখানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে ইয়োগা থেরাপিস্টদের। আবার ইয়োগা থেরাপিস্টদের অনেক অভিজ্ঞতা আমাদের ফিজিওথেরাপিস্টদের কাজে লাগতে পারে। তো নেক্সট ইয়েতে যাই আমরা, স্লাইডে।
আচ্ছা, এখন হচ্ছে কম্বিনেশন অফ ফিজিওথেরাপি এন্ড ইয়োগা থেরাপি, এটা কিভাবে কম্বিনেশন হতে পারে। তো আমি তো আগেই বলেছি যে ফিজিওথেরাপিস্ট হিসেবে আমার ব্যক্তিগত একটা উপলব্ধি হচ্ছে, যখন আমি ইয়োগা কয়েকটা কোর্স করলাম, তখন আমার একটা পারসেপশন হলো যে শুধু ফিজিওথেরাপি না, পৃথিবীর যে কোনো ট্রিটমেন্ট এটা ইনকমপ্লিট যদি আমার এখানে ইয়োগা নলেজ না থাকে। যদি আমার ইয়োগা নলেজ থাকে তাহলে আমার ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হইতে পারে। তো আপনারা অনেকেই জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং ইন্ডিয়াতেও অনেক জায়গায় এখন জেনারেল প্রেসক্রিপশনে, মানে ফিজিশিয়ান বা এমবিএস ডাক্তাররা ইয়োগাটাকে প্রেসক্রাইব করে দেয়, একদম রেফার করে দেয় যে আপনি ইয়োগা করবেন, ইয়োগার বা টিচারদের নাম উল্লেখ করে দেয় বা অর্গানাইজেশনের নাম উল্লেখ করে দেয় যে আপনি অমুকের কাছে ইয়োগা করেন বা অমুক অর্গানাইজেশনে যান। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যেসব মেডিকেল সাবজেক্ট পড়াশোনা করেছি, যেমন হচ্ছে অ্যানাটমি আমাদের ভীষণ কাজে লাগে, ফিজিওলজি ভীষণ কাজে লাগে, আমাদের বায়োকেমিস্ট্রি কাজে লাগে, আমাদের মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এইগুলো আমাদের কাজে লাগে, জেনারেল যে মেডিকেল সাবজেক্ট গুলা। এছাড়াও আমাদের ফিজিওথেরাপি রিলেটেড কিছু মেডিকেল সাবজেক্ট আছে, যেমন আপনারা হয়তো নাম শুনেছেন কিনা, একটা সাবজেক্টের নাম হচ্ছে কাইনেসিওলজি। কাইনেসিওলজি হচ্ছে আপনাদের মুভমেন্টকে অ্যানালাইসিস করে, শরীরের যে বডি মুভমেন্ট আছে এইটাকে অ্যানালাইসিস করে। আরেকটা হচ্ছে যে বায়োমেকানিক্স, এই সাবজেক্টের নামও হয়তো আপনারা কেউ কেউ শুনে থাকতে পারেন। বায়োমেকানিক্স হচ্ছে আমাদের বডির যে অ্যালাইনমেন্ট, আমাদের যে বডির শেপ, আমাদের যে স্পাইনের শেপ, এইটাকে অ্যানালাইসিস করে, এক্সপ্লেইন করে, মুভ, এবং এটার সাথে মুভমেন্টের সম্পর্ক, এটার সাথে বায়োমেকানিক্সের সাথে ব্যালেন্সের কি সম্পর্ক, কোঅর্ডিনেশনের কি সম্পর্ক, এখানে মাসেলের কি রোল মুভমেন্টে, এই সব কিছুর একটা কম্বিনেশন। তো এই সাবজেক্ট গুলা সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে জানতে হয় একজন ফিজিওথেরাপিস্ট হতে হলে। তো যেহেতু আমাদের অনেকগুলা এক্সারসাইজ, অনেকগুলা জিনিস খুব কাছাকাছি, তো সেইখানে আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ হয়, আপনি আরো বেটার রোল প্লে করতে পারবেন, আরো বেটার সার্ভিস দিতে পারবেন, আরো সাইন্টিফিক, আরো মেডিকেলি। যেমন থেরাপি, আমরা যেমন ফিজিওথেরাপিটা পুরাটাই হচ্ছে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, আমাদের গবেষণা দ্বারা প্রতিষ্ঠিত যেসব মেডিকেল কনসেপ্ট সেগুলা আমরা অ্যাপ্লাই করি। তো ইয়োগাতেও যদি আমরা যেগুলা এভিডেন্স বেসড মেডিকেল নলেজ, সেইগুলাকে আমরা যদি জানি এবং আমরা যখন একজন ক্লায়েন্টকে কোনো এক্সারসাইজ করাই, কোনো ইয়োগা করাই, কোনো স্ট্রেচিং করাই, কোনো স্ট্রেংথেনিং করাই, তখন আমি ওই নলেজ গুলাকে যদি অ্যাপ্লাই করতে পারি, তখন আমি একজন বেটার ফিজিওথেরাপিস্ট অথবা একজন বেটার ইয়োগা টিচার, বেটার ইয়োগা ইনস্ট্রাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। ঠিক তাহলে আছে। এর পরের অংশ এশা আপু। আচ্ছা, আমার ফ্রেন্ড কালিগ জ্যোতিষ্ক বলেছে ইনফরমেটিভ ইনফরমেশন। এখন আমি বলি তাহলে যে আমি তো ফিজিওথেরাপিস্ট হয়েই গেলাম, তাহলে আমি ইয়োগাটা কেন শিখবো? বা এই যে আরিয়া আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং করে মেয়ে কেন এখন ইয়োগা শিখবে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে ফিজিওথেরাপি একটা সার্টেন এজ, সার্টেন টাইম, হ্যাঁ, যখন সাপোজ কারো ব্যাক পেন নিয়ে আসছে বা RAT, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এলো, তাকে কিন্তু আমরা কয়েকটা মানে সেশন দিব, ফিক্স টাইম, হয়তো 15টা বা 17টা 21টা সেশন দিচ্ছি। তারপরে কিন্তু তাকে এই যে জিকু যেটা বললো যে আমাদের একটা টেন্ডেন্সি হোল্ডিং পেশেন্ট, হ্যাঁ, পেশেন্ট ধরে রাখা। তো এটা একটা তো এটা তো অবশ্যই একটা পলিসি গুড না। কিন্তু যখন ফিজিওথেরাপিটা শেষ হয়ে যায়, ইয়োগা যারা করছেন বা ইয়োগা নিয়ে কাজ করছেন তাদের অ্যাডভান্টেজ কি জানেন? তারা সারা বছর কাজ করতে পারেন। হ্যাঁ, একজন মানুষের ব্যাক পেন হয়ে গেল, তার ফিজিওথেরাপি কয়টা সার্টেন ইলেকট্রোথেরাপি বা আদার যে ডিভাইস আছে, হয়তো কারো ট্রাকশন লাগলো বা SWT, MWG, UTS, হ্যাঁ, আরো কিছু ইলেকট্রিক ডিভাইস আছে, সেটা তাকে দেওয়া হলো।
কিন্তু ফিজিওথেরাপি শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু সে ইয়োগাটা সারা বছর সে কন্টিনিউ করতে পারে as long as he or she is alive। এবং সবচেয়ে ভালো হচ্ছে কোনো সাইড এফেক্ট নাই। কোনো সাইড এফেক্ট নাই এবং এটার সবচেয়ে বেশি দরকার, বলি না আমরা যে শরীরের ক্ষত হলে ওষুধ আছে। আমার হাত কেটে গেল, হাত পুড়ে গেল, আমি লেবানন দিলাম বা অন্য কোনো মেডিসিন দিলাম, শুকিয়ে গেল। কিন্তু আমাদের যখন মনের ইনজুরি হয়, হ্যাঁ? একটা যেকোনো সিকনেস হোক, জবের জন্য হোক, স্টাডি প্রেশার হোক, রিলেশনশিপে হোক, মডার্ন লাইফে তো আমাদের এংজাইটি, স্ট্রেস ছাড়া আমরা ভাবতেই পারি না, হ্যাঁ? সবারই কিন্তু স্ট্রেস আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম যদি দাদা দাদু দেখি, তাদেরও স্ট্রেস আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, মানে আমি মেন্টালি যদি স্ট্রং না থাকি, ফিট না থাকি, হ্যাঁ? আমার যদি মেন্টালি উইক থাকি তাহলে কিন্তু আমার কোনো মেডিসিনে কাজ করবে না। কোনো কাজে আমার ভালো লাগবে না। হ্যাঁ? আমি যতই পড়াশোনা করি, হ্যাঁ, যতই সার্টিফিকেট আমার থাকুক। কিন্তু রিয়াল লাইফ এ যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু সার্টিফিকেটের অনেক কিছুর সাথে কিন্তু আমাদের কি বলে এক্সপেকটেশন এর সাথে কিন্তু মিলে না, যেটা বলে, হ্যাঁ? প্রত্যাশার সাথে এক্সপেকটেশনটা মিলে না। ইয়োগার সাংস্কৃতিক ওয়ার্ড অ্যান্ড ফিজিওথেরাপি সায়েন্টিফিক মডার্ন সায়েন্স, হ্যাঁ? মানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়। কারণ আমি তো আমার নিজে ট্রিটমেন্ট নিয়ে তারপরে শিখেছি। তো ব্রিটিশদের সাথে কাজ করতাম তো আগে দেখতাম যে where is my benefit here, হ্যাঁ? তো is not একটা selfishness, ডেফিনিটলি আমি যখন একটা প্রফেশন নিব এটা আমি অবশ্যই দেখব যে এটা রেসপেক্ট এর সাথে আমার যে একটা লাইফস্টাইল আছে এটার সাথে আমাকে কতটুকু হেল্পফুল। তো আমরা যে প্রতি মুহূর্তে যে স্ট্রেস নিচ্ছি, কাজের জন্য হোক বা সারাউন্ডিংস এর জন্য হোক, এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট আমাদের টিস্যু ড্যামেজ হয়। হ্যাঁ? আমরা অনেক সময় করি না, সারাদিন কাজ করে এসে যখন শাওয়ার নেই একদম কি বলবো আচ্ছা মতো বাথ শাওয়ার দিয়ে ঘষে টষে ভাবছি যে ময়লা যাচ্ছে, আমি পরিষ্কার হয়ে যাচ্ছি, হ্যাঁ? আমার খালা আছেন, উনি এটা করেন। তো উনার একটা নাতি আছেন একটু কালো, তো খালা মাঝে মাঝে বলে, এই আয় তোকে ভালো করে শাওয়ার নিয়ে আয় দিয়ে তুই ফর্সা হয়ে যাবি, হ্যাঁ? কিন্তু আমার খালা এটা জানে না, মানে খালাকে আমি বলতে পারি না যে টিস্যুটা ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের স্কিনের। এপিথেল টিস্যু যেটা আমরা বলি, আমাদের 4 রকম টিস্যু আছে। চো থেকে আমাদের একদম ইপিগ্লটিস আলজিহ্বা পর্যন্ত এই টিস্যুটাকে আমরা এপিথেল টিস্যু বলি। আমার শরীরের টিস্যু যেরকম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমার ব্রেনের টিস্যু কিন্তু ড্যামেজ হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে তো এই মেশিনটা অনেক কিছু টলারেট করে, অনেক কিছু সে আম কি বলবো অনেক ফাংশন তার হচ্ছে, হ্যাঁ? আমাদের এক্সারসাইজ আছে না যেটাকে আমরা ভামরি বলি, ভমরি, সংস্কৃতটা আমি বেশি ইউজ করি। ভামরি, এই এক্সারসাইজটা দিয়ে ব্রেইনের যে সেলফ, মানে এটা ফিজিওথেরাপির ভাষায় আমরা বলি এক্সারসাইজ অফ ব্রেন। ইয়োগাতে যদি যাই তাহলে হচ্ছে ভামরি যেটা বললাম। একই জিনিস, শুধু হচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যে ফিজিওথেরাপিস্ট সে যে কাজটা করছে, একজন যে ইয়োগা টিচার, ইয়োগা থেরাপিস্ট, ইয়োগার পথে যিনি আছেন, স্পিরিচুয়াল পথে, সেও কিন্তু একই কাজটা করছেন মানুষের জন্য। এখন কথা হচ্ছে যে ফিজিওথেরাপি আমরা এত অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, আরো এত প্রফেসর ডক্টরদের সাথে কাজ করি, গভর্নমেন্ট হসপিটালে ইন্টার্নশিপ করতে হয়। মেডিকেল রিলেটেড যেকোনো সাবজেক্টেই যে যে বাংলাদেশে যেখান থেকে স্টাডি করেন না কেন, গভর্নমেন্ট হসপিটালে, ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে হয়। এখন আমি এত কষ্ট করে পড়ে এত ইলেকট্রনিক ডিভাইস দেখে অ্যানাটমি, হ্যাঁ, আর তো সাবজেক্ট অলরেডি বলেছে, আমি আর ওগুলো বলছি না। তাহলে আমি যেই ব্যাক পেইনের যে এক্সারসাইজটা দিচ্ছি, আরেকজন ইয়োগা টিচার সে 21 দিনের টিচার্স ট্রেনিং কোর্স করে সে একই জিনিস দিচ্ছে। এটা তো একটা কেমন? আমি তো ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করতে পারবো না। যে একটা ইয়োগা টিচার সে হচ্ছে টিচার্স ট্রেনিং কোর্স ৩ সপ্তাহের। তার আগে কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে, যেমন টিচার্স ট্রেনিং কোর্সের আগে তাকে আরো অনেক কিছু কোর্স কমপ্লিট করতে হয়। হ্যাঁ? যেমন আমি যেটা করেছি ব্যাঙ্গালোর থেকে, তাদের টিচার্স ট্রেনিং কোর্সের আগে আপনাকে আরো ২ বছর ৩ বছর আগে ইয়োগার কিছু কোর্স করতে হবে, ইয়োগা জানতে হবে। তারপরে হচ্ছে তারা টিচার্স ট্রেনিং কোর্সের জন্য আপনাকে এলিজিবল মনে করবে।
তারপর অনেক লেন্দি প্রসিডিউর আছে, আমি আর আজকে ওটা বললে ইট উইল টেক হাফ অ্যান আওয়ার। আমি ব্যাংককে কোর্স করতে আমার এত লেন্দি প্রসিডিউর হয় নাই ফারিহা। আমি ইন্ডিয়াতে যখন কোর্স করতে গিয়েছি আমাকে এত রকম এক্সাম দিতে হয়েছে, এত রকম ইন্টারভিউ ফেস করতে হয়েছে ইয়োগার জন্য। থেরাপিউটিক ইয়োগা যেটা। তো তারপরে আচ্ছা, এখন ব্যাক পেইনের যেটা নিয়ে একদম ইজি এক্সাম্পলটা দিচ্ছি, যেহেতু ব্যাক পেইনটা আমাদের বেশি আমরা ফেস করি, হ্যাঁ। কিন্তু ইয়োগা কিন্তু এটাও বলে, যেমন আমাদের যদি আমরা 8 লিম্বস অফ ইয়োগা দেখি, ইয়ামাস নিয়ামাস যেগুলো আছে, আমি ওই ডিটেলস না যাই, ইয়ামাসে কিন্তু বলাই আছে একটা যে তাপাহা, তার মানে হচ্ছে পেশেন্স, তারপরে সাদ্দিয়া সেলফ স্টাডি। ইয়োগা টিচাররা এই অল্প দিনের কোর্স যে করছেন, এটা কিন্তু তাদের সাথে সব অ্যালফাবেট গুলো ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তার মানে ইয়োগা টিচাররা কিন্তু অলরেডি মানুষ মানে মানব দেহের যে এত মিস্ট্রিয়াস পার্ট আছে, তারা কিন্তু হাঁটার পথটা জেনে যাচ্ছেন, হ্যাঁ। তার মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ফিজিওথেরাপি বছরের পর বছর শিখেছি, আর যারা ইয়োগা কোর্স করছেন তারা ইন এ সেন্স ব্লেসিং, যে তারা কিন্তু হাঁটতে কিভাবে হবে ওই পথটা দেখে দেখতে পাচ্ছেন। হাঁটার শুরুটা কিন্তু তারা জেনে যাচ্ছেন। আর এটা তো ট্রু যে ইটস নট পসিবল। আমাদের ফিজিওথেরাপি বলেন, এমবিবিএস বলেন, 5 বছর 7 বছর 10 বছর পরেও মানুষের শরীর সম্পর্কে, মন সম্পর্কে তো জানা কখনোই সম্ভব না, হ্যাঁ। আমার যিনি প্রফেসর আছেন, উনি ব্যাক পেইন স্পেশালিস্ট ইউএসএ থেকে, এন্ড হি ইজ ভেরি ইন্ট্রোভার্ট পারসন অ্যাজ আই এম। তো আমাদের প্রফেসরদেরকে দেখি এখনো মোবাইল বা ল্যাপটপে বসে বসে লেটেস্ট যেটা ইয়েগুলো আসছেন বা আগের পড়াগুলোই দেখছেন। ওনারা এখনো পড়াশোনা করেন। তো ইয়োগার যারা আমরা এই যে টিচার্স ট্রেনিং এর কোর্সটা করি, হ্যাঁ, তাদের যেটা করতে হবে, দে ক্যান বি অলসো ভেরি গুড, আমি বলবো যে এক্সপার্টিস অথবা ভেরি গুড পারসন টু ট্রিট আদার লাইক এ ফিজিওথেরাপিস্ট। শুধু সেলফ স্টাডিটা করতে হবে, এটাই। যে কোনো ব্যাপার জানতে গেলেই তো হচ্ছে আমার নিজেকে ইনভেস্ট করার জন্য আমার নিজের স্টাডিটা করতে হবে। আমাকে অনেকেই বলে যে টিচার ট্রেনিং ইয়োগা কোর্সে 1 মাস শেষ, তাহলে আমি ফিজিওথেরাপি কোর্স কেন করবো? আমি তো টিচার ট্রেনিং কোর্স করে আমি ইয়োগা নিয়ে কাজ করতে পারি। তো টিচার ট্রেনিং কোর্সটা করে আসছেন, তাদের কিন্তু শুধু অ্যালফাবেট গুলো শিখিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। যখন সে অ্যানাটমিটা জানবে, অ্যানাটমিটা কেন জানা দরকার? কারণ আমাদের 5 ফিঙ্গার্স যেমন সমান না, আমার 3টা ভাই বোনের মধ্যে যেমন সবার একই রকম পছন্দ না, একই রকম স্ট্রাকচার না, কিছু মিল আছে কিন্তু সব তো মিল নাই। ফারি আমার বোনকে দেখেছে, তো ইটস নট সিমিলার দ্যাট শি ইজ মাই সিস্টার ইফ আই নেভার টেল দ্যাট এনিওয়ান। হ্যাঁ, তো মানুষের বডি স্ট্রাকচার ডিফারেন্ট, পার্সন টু পার্সন আমাদের অ্যানাটমি ডিফারেন্ট, আমাদের স্ট্রেংথ ডিফারেন্ট, ফ্লেক্সিবিলিটি ডিফারেন্ট। আমি যদি অ্যানাটমিটা না জানি, ভালোভাবে না জানি, তাহলে আমার কি হবে যে আমার কাছে যখন কোনো ইয়োগা পার্টিসিপেন্ট আসবে, আমি হয়তো তাকে বলবো আরেকটু পুশ করেন, আরেকটু স্ট্রেচ করার চেষ্টা করেন, হ্যাঁ হবে, আরেকটু করেন। তো এটা হবে কি, সে যে গুড পারপাসটার জন্য আসছে সেটা তো হবে না, বরঞ্চ তার লিগামেন্ট টিয়ার হতে পারে, ইনসাইড ইনজুরি হতে পারে, হ্যাঁ, যেটা কিনা তার তো ইয়োগা নিয়ে ভীতি শুরু হবেই, এবং সে আশেপাশে সবাইকে বলবে ইয়োগা করো না, ইয়োগা করে কিন্তু আমার ব্যথা শুরু হয়েছে। এই জন্য হচ্ছে অ্যানাটমিটা জানতে হবে। অ্যানাটমিটা জানলে আমি বুঝতে পারবো যে এই পার্সনের বডির রেঞ্জটা এরকম, ফ্লেক্সিবিলিটি এরকম, স্ট্রেংথ এরকম, তাকে এর চেয়ে বেশি আমাকে আর পুশ করা যাবে না। হ্যাঁ, যদিও ইয়োগা নিয়ে আরো একটা মিথ আছে ইয়োগা নিয়ে, যে ইয়োগা করছি তার মানে স্লিম, হ্যাঁ স্লিম বডি, আমরা এইটাই ভাবি ইয়োগা নিয়ে। আমার ব্যাংককেও আমি এগুলো কেন বলছি, ব্যাংককে আমি সেম জিনিস ফিল করেছি, ইয়োগা মিন্স আসানা। কিন্তু দেখেন আমরা যখন ফিজিওথেরাপিতে যখন একটা পেশেন্ট আসে, সে যখন কেউ যখন সিক হয়, তখন কিন্তু তার ন্যাচারালি অনেক এংজাইটি, স্ট্রেস, টেনশন কাজ করে, ঘুমাতে পারে না, হ্যাঁ, বা এটা আমার কবে শেষ হবে, কবে ভালো হবে, এগুলো কাজ করে। আমরা তেমন মেডিসিন দেই না, কিন্তু নার্ভ রিল্যাক্সেশন, হ্যাঁ, টেন্স ফ্রি, তাই না জিকু, সাউন্ড স্লিপ, এইরকম মেডিসিন গুলো দিচ্ছি। ইয়োগাতে কিন্তু একই জিনিস আছে, মেডিটেশন আছে।
আমরা যদি নিয়ামাস ফলো করি, সান্তোস আছে, হ্যাপিনেস যেটা আমরা বলি, হ্যাঁ, নিয়ামার সেকেন্ড পার্ট। তারপর আরেকটা যেটা আছে, প্রথমে যেটা মানে স্বচ্ছতা, পিউরিফাই, যেটা আমরা মেডিকেল ভাষায় সবসময় বলি ভালো ভালো চিন্তা করবেন, ভালো চিন্তা করবেন, বন্ধুদের সাথে গল্প করবেন, হ্যাঁ, আপনার পা ব্যথা বা ঘাড়ে ব্যথা এটা ভাববেনই না। এটা আমরা বলি শুধু মডার্ন সায়েন্স, কিন্তু ইয়োগা কিন্তু আমাকে পাত্রা দেখিয়ে দিচ্ছে যে অনুলোম বিলোম, যেটা আমরা ফিজিওথেরাপির ভাষায় বলি অল্টারনেট নোস্টাল ব্রেদিং। ইয়োগা বলছে অনুলোম বিলোম, একই জিনিস, একই কাজ। হ্যাঁ, তো এই জন্য আমার যেটা মনে হয় যে ফিজিওথেরাপি হচ্ছে মডার্ন সায়েন্স, ইয়োগা হচ্ছে এনশিয়েন্ট ট্রিটমেন্ট, and both are working for human welfare. এবং যারা এটা নিয়ে করছেন, ফিজিওথেরাপি হোক, ইয়োগা থেরাপি হোক, তারা সবাই কিন্তু অনেক ব্লেসড। কারণ মানুষের শরীর এমন একটা মানে কি বলবো অমূল্য সম্পদ যেটা, হ্যাঁ, এটা নিয়ে কাজ করার সুযোগ আসলেই খুব ভাগ্যবানরাই পান। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রফেশনের ক্ষেত্রে আরেকটু অনেস্ট হইতে হবে, আরো নিজেকে আরো এনগেজ করতে হবে এবং সেটা শেয়ার করতে হবে। আর ইয়োগার সবচেয়ে বড় গুণ হচ্ছে ইটস মেক ইউ হাম্বল টু বি এ গুড হিউম্যান বিং। আমার যেহেতু কিছু অপরচুনিটি আছে বা কাজ করার জন্য আমি আই এম ফ্লাই ফ্রিকুয়েন্টলি, তো আমি যখন বলি আমি ফিজিওথেরাপিস্ট, মানে কেমন যেন একটা ভাব আসে যখন আমি যখনই কোনো এয়ারপোর্টে বা আননোন বা হসপিটালে বলেছি যে আমি ইয়োগা টিচার বা আমি ইয়োগা করছি বা আমি ইয়োগী, তো সাথে সাথে হয় কি যে লাইক যে আরেকজন ইয়োগা টিচার সাথে সাথে মনে হচ্ছে আমার খুব কাছের, মানে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যাচ্ছে। ও ইউ ডুইং ইয়োগা, ও আর ইউ ইয়োগী, সো ইটস কামিং সো ইজিলি। আর আরেকটা যেটা আমরা আর্ট অফ লিভিং এক্সাম্পল দিচ্ছি, আমরা কিন্তু কখনো বলি না যে ও ও আর্ট অফ লিভিং মেম্বার, বা আমরা কিন্তু বলি ফ্যামিলি মেম্বার। যখন আমরা বলি ফ্যামিলি মেম্বার, তার মানে হচ্ছে এই পার্সনটা আমার কাছে অনেক মানে ইম্পর্টেন্ট, লাইক মাই আদার ফ্যামিলি মেম্বার্স, ফাদার মাদার সিবলিং, হ্যাঁ। তো তখন কিন্তু তার সব শরীরের জন্য যে ভালো হয় সেই আসানা গুলো, সেই পশ্চার গুলোই আমি দিব। তো এটাই হচ্ছে গুড থিংস অফ ফিজিওথেরাপিস্ট বা ইয়োগা টিচার হওয়ার। থ্যাংক ইউ সবাইকে।